তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মাটির বুনট। মাটির বুনটটা যদি সংক্ষেপে আমরা বলি, এটা হয় মাটির মধ্যে আমরা তিনটা কণা জানি, একটা হচ্ছে বালিকণা, আরেকটা হচ্ছে পলিকণা, আরেকটা হচ্ছে কর্দম কণা। এই তিনটা কণার সংমিশ্রণে যে মাটিটা, এটাকে বলা হয় মাটির বুনট। আচ্ছা, এখন মাটির বুনটে এই যে যেমন বালিকণা আমরা খুব সহজে বুঝি, বালিকণার ভ্যাস বা বালিকণার সাইজটুকু একটু মোটা মোটা না? বালিকণা যখন আপনি হাতে ঘষবেন বালি, তখন দেখবেন একটা খসখসে লাগে, খসখসে লাগেনি? তাহলে এটা আমরা বুঝি যে এটা বালিকণা। পলিকণা দেখবেন সিমেন্টে যখন আমরা হাত ঘষবেন, এটা কি খসখসে লাগে? একটু মোলায়েম লাগে না? যে মাটি পলি মাটি বা কণাগুলো পলি, এগুলা কিন্তু একটু মোলায়েম লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে কর্দম। কর্দম কণা আরো সূক্ষ্ম, তাদের সাইজ খুবই ছোট, এগুলা কিন্তু একটার সাথে আরেকটা লেগে প্রায় একটু আঠালো আঠালো ভাব চলে আসে, ঠিক আছে? তাহলে মাটির বুনট বলতে আমরা তাহলে বুঝবো বালি, পলি এবং কর্দম কণার মিশ্রণ। একটা মাটিতে এই তিনটা কত পার্সেন্ট করে আছে, এই অনুযায়ী যে ভাগটা আছে এটাই হচ্ছে কি মাটির বুনট। এই তিনটার মিশ্রণ অনুযায়ী মাটির বুনটটাকে ভাগ করেছে 12 ভাগে। কয় ভাগে? 12 ভাগে। এখন আমরা 12 ভাগে মাঠে আমরা দেখার দরকার নেই, আমরা 5টা ভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 5টা ভাগ আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। প্রথমে শুকনো মাটির সাথে পানি দিয়ে দলা তৈরি করে নিতে হবে। এটাকে এভাবে একটু বল করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটাকে আপনারা একটু বল করার চেষ্টা করবেন। যদি বল না হয়, ধরুন যে আপনি এটা বল করার চেষ্টা করছেন কিন্তু বল হয় নাই, করতে গেলে ভেঙে যাচ্ছে, সম্পূর্ণ ভেঙে যাচ্ছে, তাহলে এটা কি হবে? বালি মাটি। কেমন? আচ্ছা, বালির পরে আসবে বেলে দোআঁশ। কি মাটি? বেলে দোআঁশ। আপনি এটাকে বল করার চেষ্টা করবেন, একটু একটু হবে কিন্তু একটু একটু ফাটা থাকবে। এটা কি ফাটা আছে? ফাটা নেই। তাহলে এরকম যদি হালকা ফাটা থাকে, এটাকে আমরা কি বলবো? বেলে দোআঁশ। বেলের পরে আসবে কি? বেলে দোআঁশ। এরপরে আসেন দোআঁশ। দোআঁশে যখন আপনি বল করবেন, বল করলে বলটা যখন আমি এভাবে বল করতে যাব, বলটা কিন্তু কিছুটা মোটামুটি হবে, তারপরও এখানে কিছু কিছু ফাটা থাকবে, ঠিক আছে? পূর্ণাঙ্গভাবে হবে না। এবং আমি যদি এখান থেকে আমার হাঁটুর এখান থেকে আমি এভাবে ছেড়ে দেই, তাহলে এটা কি হবে? ফেটে যাবে। এটা কি ফাটছে? তাহলে এটাও দোআঁশ না। কেমন? দোআঁশ যদি হয় ফেটে যাবে। তারপরে আসেন এঁটেল দোআঁশ। কিছুটা এখানে এঁটেল মাটি থাকবে, আবার দোআঁশ মাটি থাকবে। এখন আমি বল করলাম, বল করার পরে আমি কি করব? এটাকে রিং করার চেষ্টা করব। এইভাবে আমি এটাকে রিং করার চেষ্টা করব। এইভাবে আমি ধরেন রিং করলাম, কিন্তু আমার এটা সম্পূর্ণ রিং আমি করতে পারবো না। এটা কি হবে? ফেটে যাবে নাকি? রিং হচ্ছে নি, কিছু ফেটে যাচ্ছে না, কিছু ফেটে যাচ্ছে। তাহলে যদি এরকম হয়, এটাকে আমি কি বুঝবো? এটা কি মাটি? এঁটেল দোআঁশ। এঁটেল মাটিও আছে, দোআঁশ মাটিও আছে। আর সর্বশেষ আইসা এটাকে আমি আবার চেষ্টা করবো যে আমি কি করার জন্য? রিং করার জন্য। যদি আমার এরকম না ফাটে বা রিং করতে গেলে না ফাটে এবং সম্পূর্ণ রিং হয়ে যায়, তাহলে আমি বুঝে নিব এটা কি মাটি? এঁটেল মাটি। এই বুনটটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফসল আবাদের জন্য। কারণ হইছে বেলে মাটিতে পানি ধারণ ক্ষমতা খুবই কম, পানি দিবেন পানিটা চলে যায়, এখানে সকল ফসল হবে না। হবে? হবে না। 2 নম্বরে হচ্ছে বেলে দোআঁশ মাটি। এটাকে আমরা মোটামুটি ভালো মাটি বলি। কেন? এর মধ্যে প্রায় 50% বা 60% থেকে 70% থাকে বালি, আর বাকি যে পার্সেন্টটুকু আছে 1% কর্দম, আর একটা থাকবে কি? পলি। এটার মধ্যে মোটামুটি অনেক শাকসবজি, তারপর ফল ফলাদি হয়। তারপরে হলো দোআঁশ। দোআঁশ মাটিতে থাকবে কি? 50% থাকবে বালি, আর 25% কর্দম, আর 25% পলি। এটা সবচেয়ে আইডিয়াল মাটি। এই মাটি যদি হয়, আপনি চাইলে যে কোনো কিছু এখানে করতে পারবেন, যে কোনো ফসল আবাদ করতে পারবেন। তার পানি ধারণ ক্ষমতায় মোটামুটি ভালো।